এইটা হচ্ছে রিওলজি নিয়ে করা দ্বিতীয় ভিডিও। যারা আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে আসো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর যারা আগের ভিডিওটা অলরেডি দেখে ফেলছো তারা এই ভিডিওটা দেখা শুরু করতে পারো। আমরা ইতিমধ্যে জেনেছি ফ্লো বা ফ্লুইড মূলত দুই প্রকার, একটা হচ্ছে নিউটনিয়ান আর একটা হচ্ছে নন নিউটনিয়ান। নিউটনিয়ান ফ্লো নিয়ে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, এই ভিডিওতে আমরা নন নিউটনিয়ান যে সিস্টেম আছে বা নন নিউটনিয়ান ফ্লো আছে সেটা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই যদি আমরা একটু নন নিউটনিয়ান যে সিস্টেম আছে সেই সিস্টেমের একটা সংজ্ঞা দিতে যাই তাহলে সেটা হবে এইরকম: দোজ সিস্টেম হুইচ ডাজ নট ফলো নিউটনস ল অফ ফ্লো আর কল্ড নন নিউটনিয়ান সিস্টেম। অর্থাৎ যে সকল সিস্টেম নিউটনস ল অফ ফ্লো, এই নিউটনের ফ্লোয়ের লটা না মানে তাদেরকেই নন নিউটনিয়ান সিস্টেম বলে। এটা ইজি, সবাই পারবে। তো এখন নন নিউটনিয়ান সিস্টেমের যে কিছু উদাহরণের আমাদের দরকার আছে, সেই উদাহরণগুলো হচ্ছে যেমন হচ্ছে সাসপেনশন কিন্তু একটা নন নিউটনিয়ান সিস্টেম। ইমালশন, ওয়েনমেন্ট, কলয়েড ডিসপারশন। তো এইখানে ওই যে আগের ভিডিওতে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোই উল্লেখ রাখতে হবে যে সাসপেনশন এবং ইমালশন এগুলোর ক্ষেত্রে যদি আমরা ডাইলুয়েট সাসপেনশন বলি তাহলে সেটা কিন্তু নিউটনিয়ান হয়ে যাবে। আবার ইমালশনের ক্ষেত্রে যদি আগে ডাইলুয়েন্ট লাগাই তাহলে কিন্তু সেটাই নিউটনিয়ান হয়ে যাবে। সো এইখানে কিন্তু ডাইলুয়েট কথাটা বলা যাবে না, এখানে হচ্ছে সাসপেনশন, ইমালশন, ওয়েনমেন্ট, কলয়েড ডিসপারশন, এগুলোই মূলত হচ্ছে নন নিউটনিয়ান সিস্টেম। এখন নন নিউটনিয়ান সিস্টেমের মূলত তিনটা টাইপস আছে, একটা হচ্ছে প্লাস্টিক, আরেকটা সুডোপ্লাস্টিক, আরেকটা হচ্ছে ডাইলেটেন্ট। এখন এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত জানতে হবে। তবে তোমাদের একটা বিষয় একটু ভালো করে মনে রাখতে বলি, সেটা হচ্ছে সুডোপ্লাস্টিক যে আছে, সুডো, এই বিষয়টা কিন্তু তোমরা একটু ভালো করে মনে রাখতে হবে। কারণ না পরীক্ষার হলে গিয়ে যখন সুডো লেখা হয় তখন কিন্তু এই যে আগে যে পি আছে এই পিটা কিন্তু ভুলে যাওয়া হয়। তখন দেখা গেছে আমি পরীক্ষার হলে এরকম করছিলাম যে SUDO সিউডো লিখছিলাম প্রথমে, পরবর্তীতে অনেক পরে গিয়ে তখন মনে হয়েছিল যে এর আগে একটা পি আছে, তখন আমার কিন্তু সবগুলো ঠিক করতে হইতো। তো সেক্ষেত্রে তোমাদের যাতে ভুল না হয় সেই বিষয়টা একটু খেয়াল রাখবে, মাথায় রাখবে। এখন আমরা নন নিউটনিয়ান সিস্টেমের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য সম্বন্ধে জানব। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে রিওলজি চ্যাপ্টারের মধ্যে শিয়ারিং স্ট্রেস এবং রেট অফ শেয়ার এই দুইটার উপর ভিত্তি করে যে ডায়াগ্রাম আঁকা হয় সেই ডায়াগ্রামগুলোকে রিওগ্রাম বলা হয়। তো নিউটনিয়ান যে রিওগ্রাম আছে সেই রিওগ্রামের কিন্তু দুইটা বৈশিষ্ট্য আছে। যেমন হচ্ছে আমরা যদি এই রিওগ্রামটা দেখি তাহলে এইখানে দেখতে পাবো যে এইখানে যে রিওগ্রামের যে কার্ভটা আছে সেই কার্ভটা কিন্তু একদম স্ট্রেট লাইন হয়। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে এই লাইনটা কিন্তু একদম অরিজিন দিয়ে যায়। অর্থাৎ এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে স্ট্রেট লাইন এবং হচ্ছে পাসিং থ্রু দি অরিজিন। এখন যখন আমরা নন নিউটনিয়ান ফ্লোয়ের ক্ষেত্রে বা নন নিউটনিয়ান সিস্টেমের ক্ষেত্রে আলোচনা করব তখন আমরা দেখব যে এই নন নিউটনিয়ান সিস্টেমের রিওগ্রামগুলো দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে স্ট্রেট লাইন হবে কিন্তু পাসিং থ্রু দি অরিজিন, অর্থাৎ অরিজিনের মধ্য দিয়ে যেটা আছে সেটা দিয়ে যাবে না। যদি স্ট্রেট লাইন এবং পাসিং থ্রু দি অরিজিন অর্থাৎ অরিজিনের মধ্য দিয়ে যায় এবং স্ট্রেট লাইন হয় তাহলে কিন্তু সেটা নিউটনিয়ান রিওগ্রাম হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হয় স্ট্রেট লাইন হবে কিন্তু অরিজিন দিয়ে যাবে না, কিংবা অরিজিন দিয়ে যাবে কিন্তু স্ট্রেট লাইন হবে না, এই দুইটার যে কোনো একটা হবে। আর আরেকটা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভিসকোসিটি ইজ নট এ কনস্ট্যান্ট ভ্যালু, ভিসকোসিটির কোনো একটা কনস্ট্যান্ট মান পাওয়া যাবে না। এইখানে নিউটনিয়ান ফ্লোয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এইখানে যদি এইখানে একটা ঢাল পাই সেটার মান যা হবে, এইখানে একটা ঢাল পাইলে সেখানে সেটার মান তা হবে, এইখানে যদি আমরা ঢাল বের করি তাহলে সেখানে সেম মান পাওয়া যাবে। অর্থাৎ একটা ভিসকোসিটির একটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, কিন্তু নন নিউটনিয়ান সিস্টেমের ক্ষেত্রে এই ভিসকোসিটিটা কখনোই কনস্ট্যান্ট ভ্যালু হবে না, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হবে। তো শুরুতেই আমরা নন নিউটনিয়ান সিস্টেমের ক্ষেত্রে যে তিনটা বিষয় জেনেছি, প্লাস্টিক, সুডোপ্লাস্টিক এবং ডাইলেটেন্ট, তার মধ্যে প্লাস্টিকটা নিয়ে আলোচনা করব। প্লাস্টিক ফ্লো বোঝার জন্য আগে আমাদের এই ডায়াগ্রামটা বুঝতে হবে প্লাস্টিক ফ্লোয়ের। তো এই ডায়াগ্রামটাতে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই যদি অল্প পরিমাণ শিয়ারিং স্ট্রেস বা বল প্রয়োগ করা হয় তাহলে কিন্তু কিছুই হচ্ছে না, সেটার কার্ভ উঠছেই না, তারপরে আরেকটু প্রয়োগ করে উঠবে না। তো এইরকমভাবে একটা জায়গায় যদি আমরা বল প্রয়োগ করি, একটা পরিমাণ প্রয়োগ করি, স্ট্রেস প্রয়োগ করি, তাহলে কিন্তু সেই কার্ভটা উঠবে। তো এই পরিমাণটাকেই বলা হয় তাকে ইয়েল্ড ভ্যালু। আর যেহেতু এইসব জায়গায় কার্ভ নেই সেহেতু কার্ভের যে ঢাল আছে এফ জি ইজ ডিভাইডেড বাই এফ, যেটাকে আমরা মূলত ফ্লুইডিটি বলে থাকি, সেই জায়গায় এইসব জায়গায় কিন্তু ফ্লুইডিটি নেই। তো ফ্লুইডিটি যেই জায়গায় শুরু হয় সেই জায়গাটাকেই মূলত প্রথম বলা হচ্ছে ইয়েল্ড ভ্যালু। তো আমরা ইয়েল্ড ভ্যালুর যদি একটা সংজ্ঞা দেখি তাহলে দেখতে পাবো ইয়েল্ড ভ্যালুর সংজ্ঞায় বলা আছে ইন প্লাস্টিক ফ্লো সার্টেন শেয়ারিং স্ট্রেস মাস্ট বি এক্সার্টেড বিফোর
ফ্লো বিগিনস, অর্থাৎ ফ্লো শুরুর পূর্বেও যে পরিমাণে স্ট্রেস প্রয়োগ করতে হয়, একটা নির্দিষ্ট পরিমাণে স্ট্রেস প্রয়োগ করতে হয়, সেই স্ট্রেসটাকেই বলা হয় তাকে ইয়েল্ড ভ্যালু। এই যে দিস শেয়ারিং স্ট্রেস ইজ কল্ড ইয়েল্ড ভ্যালু। তো ইয়েল্ড এই ডিওগ্রামটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আরও দুইটা বিষয় দেখতে পাই। নিউটোনিয়ান যে রিওগ্রাম আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে সেটা কিন্তু স্ট্রেট লাইন হবে এবং পাসিং থ্রু দি অরিজিন হবে, আর নন নিউটোনিয়ান যে রিওগ্রামগুলো আছে সেগুলো হয় স্ট্রেট লাইন হবে কিংবা পাসিং থ্রু দি অরিজিন, যে কোনো দুইটার একটা হবে। তো এই জায়গায় এই রিওগ্রামটাতে আমরা দেখতে পাচ্ছি এই রিওগ্রামটা কিন্তু স্ট্রেট লাইন, কিন্তু এইটা কিন্তু পাসিং থ্রু দি অরিজিন হয়নি, অর্থাৎ এটা এই নিয়মটা মেনে চলছে কিন্তু এই নিয়মটা মেনে চলেনি, যার কারণে এটাকে বলা হয় থাকে নন নিউটোনিয়ান ফ্লো। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে যখনই এটা ইয়েল্ড ভ্যালু পর্যন্ত গেল তার পরবর্তীতে কিন্তু এটা মূলত একটা নিউটোনিয়ান ফ্লোয়ের মতো আচরণ করছে, নিউটোনিয়ান সিস্টেমের মতো আচরণ করছে, যার কারণে বলা হয় থাকে অ্যাবভ ইয়েল্ড ভ্যালু, ইয়েল্ড ভ্যালুর উপরে ইয়েল্ড ভ্যালুর পরবর্তীতে যদি আমরা সেটাকে স্ট্রেস প্রয়োগ করি তখন সেটা আচরণ করে মূলত নিউটোনিয়ান সিস্টেমের মতো আচরণ করে। এখন এই যে সকল বস্তু আছে, যে সকল বস্তু প্লাস্টিক ফ্লো মেনে চলে, যে সকল বস্তু প্লাস্টিক ফ্লোয়ের মতো আচরণ করে, সেই সকল বস্তুকে মূলত বলা হচ্ছে বিংহাম বডিজ। এটা হচ্ছে প্লাস্টিক ফ্লো যারা মেনে চলে তাদের আরেকটা নাম। তো বিংহাম বডিজের যদি আমরা একটা সংজ্ঞা দেখি তাহলে ম্যাটেরিয়ালস দ্যাট এক্সিবিট প্লাস্টিক ফ্লো, যে সকল ম্যাটেরিয়ালস প্লাস্টিক ফ্লোয়ের আচরণ করে তাদেরকে বলা হয় থাকে বিংহাম বডিজ। এই বিংহাম এটা কিন্তু একজন ঐতিহাসিক বিজ্ঞানী। আমাদের রিওলজি পড়ার জন্য বিংহামের নাম অবশ্যই মনে রাখতে হবে, কারণ বিংহাম যেই লোকটা সেই লোকটা হচ্ছেন পায়োনিয়ার অফ মডার্ন রিওলজি। আমরা যেই চ্যাপ্টারটা পড়ছি এই মডার্ন রিওলজির পায়োনিয়ারই হচ্ছেন বিংহাম। তো এখন বিংহাম বডিজের কিছু এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে সেগুলো হবে কনসেন্ট্রেট সাসপেনশন অফ সলিড, অর্থাৎ সলিডের যে কনসেন্ট্রেট সাসপেনশন আছে সেগুলোই হচ্ছে বিংহাম বডিজ। তারপর হচ্ছে ওয়েনমেন্টস, অর্থাৎ ওয়েনমেন্টস অর্থাৎ মলম আর কি, মলম টাইপ কিছু যেগুলো আছে, তারপর জেলস, এগুলো হচ্ছে বিংহাম বডিজ বা এগুলো হচ্ছে প্লাস্টিক ফ্লো প্রদর্শন করে। এখন আমাদেরকে একটু বুঝতে হবে যে প্লাস্টিক ফ্লো যেসব বস্তু প্রদর্শন করে সেগুলোর ক্ষেত্রে যে ইয়েল্ড ভ্যালুর কথা বলছিলাম আমরা, ইয়েল্ড ভ্যালুটার কেন প্রয়োজন পড়ে সেটার যদি এক্সপ্লানেশন আমরা একটু দেখি তাহলে দেখব এই যে এইখানে এইটা হচ্ছে মূলত আমরা বিভিন্ন কনসেন্ট্রেট সাসপেনশনের, যদি একটা কনসেন্ট্রেট সাসপেনশনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেটার যে বিভিন্ন কণাগুলো আছে সেই কণাগুলো ফ্লুকুলেটেড হয়, সেই কণাগুলো তলানি পরে একসাথে মনে করে জমা হয়ে যায়। তো একসাথে এইটা হচ্ছে একটা বিভিন্ন ফ্লুকুলেটেড পার্টিকেলস একসাথে হয়েছে। তো এইখানে একটা ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে, তো যার কারণে এগুলো সবগুলো একসাথে থাকে। কিন্তু এখন যখন একটু শেয়ারিং স্ট্রেস প্রয়োগ করা হয়, যখন একটু বল প্রয়োগ করা হয় এইটার ভিতরে, তখন কিন্তু এই শুরুতে কিছুই হয় না এই বস্তুগুলোর, পার্টিকেলগুলোর, কারণ এই পার্টিকেলগুলো সব একসাথে বল দ্বারা আকৃষ্ট আছে। তো যখন বল প্রয়োগ আরেকটু বাড়ানো হয় তখন কিছু হয় না, যখন আরেকটু পরিমাণ বাড়ানো হয়, বাড়াতে বাড়াতে যখন এই যে ভ্যান ডার ওয়ালসের যে ফোর্স আছে সেই ফোর্সের চেয়ে বেশি পরিমাণ দেওয়া হয়, অর্থাৎ তখন কিন্তু এই ফ্লুকুলেটেড যে পার্টিকেলসগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে যায়, তখনই মূলত ফ্লোটা শুরু হয়। তো এইটাই হচ্ছে ইয়েল্ড ভ্যালু বলে একটা কথা, যেটা প্লাস্টিক ফ্লোতে আছে, সেই ইয়েল্ড ভ্যালু থাকার কারণে হচ্ছে এটা। আর এরপরে যখন ইয়েল্ড ভ্যালুর পরবর্তীতে যখন এই যে এই ফ্লুকুলেটেড পার্টিকেলসগুলো যখন আলাদা হয়ে যায় তখন কিন্তু সেটা আবার নিউটোনিয়ান যে ফ্লো আছে সেই নিউটোনিয়ান ফ্লো এর মতো আচরণ করে। এবার আমরা আসি সুডোপ্লাস্টিক ফ্লো এর ক্ষেত্রে। তো সুডোপ্লাস্টিক ফ্লো এর রিওগ্রামটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এইটা কিন্তু কোনো যে কার্ভটা পেয়েছি সেই কার্ভটা কিন্তু কোনো স্ট্রেট লাইন না, অর্থাৎ প্রথম নিয়মটা বাদ। আর যেটা দ্বিতীয় যেটা পাসিং থ্রু দি অরিজিন, এটা কি অরিজিন দিয়ে যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে এটা অরিজিন দিয়ে যাচ্ছে, মূলবিন্দু দিয়ে যাচ্ছে, কিন্তু তাহলে এই নিয়মটা কিন্তু মেনে চলছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে এইটার কিন্তু কোনো ইয়েল্ড ভ্যালু আমরা পাচ্ছি না। ইয়েল্ড ভ্যালু কি? ইয়েল্ড ভ্যালু তো আমরা আগেই দেখেছিলাম যে একটা নির্দিষ্ট পর্যায় পরিমাণে একটা নির্দিষ্ট পর্যায়ের স্ট্রেস প্রয়োগ করলে তারপরে সেটার ফ্লো শুরু হয়, তারপরে আমরা কার্ভটা প্রথম পাই। তো এই ক্ষেত্রে যেহেতু এই ধরনের কোনো কিছু পাচ্ছি না সেহেতু বলতে পারি আমরা ইয়েল্ড ভ্যালু নেই। আর ফ্লো যেটা আমরা যেহেতু একদম অল্প একটু পরিমাণে স্ট্রেস প্রয়োগ করলেই আমরা এই কার্ভটা পাচ্ছি সেহেতু এটার ঢালও পাবো, তার মানে হচ্ছে এটার ফ্লো একদম শুরু থেকেই হচ্ছে। তো এটা বুঝতে হবে। আর দেন আমরা যদি যাই স্লোপ মানে হচ্ছে জি ইজ ডিভাইডেড বাই এফ, সেটা হচ্ছে মূলত ফ্লুইডিটি। তো আমরা সময়ের যখন কার্ভটা একদম শেয়ারিং স্ট্রেস
অল্প একটু পরিমাণ প্রয়োগ করি তখনই যেহেতু সেই কার্ভটা পাচ্ছি, তার মানে হচ্ছে এটা প্রথম থেকেই ঢাল আছে। আর স্ট্রেস বৃদ্ধির সাথে সাথে কিন্তু এটার ঢাল আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এইখান থেকে ঢাল নিলে যত পাবো এখান থেকে তার চাইতে বেশি পাবো, এখান থেকে তার চাইতে বেশি পাবো। তার মানে শেয়ারিং স্ট্রেস আমরা যত বেশি প্রয়োগ করছি তার সাথে সাথে কিন্তু এটা ঢাল বৃদ্ধি পাচ্ছে। আর ঢালটাই যেহেতু ফ্লুইডিটি, তার মানে স্ট্রেস প্রয়োগের করার সাথে সাথে স্ট্রেস প্রয়োগ যত বৃদ্ধি করছি তার সাথে সাথে ফ্লুইডিটি বাড়ছে। আর ভিসকোসিটি যেহেতু ফ্লুইডিটির বিপরীত, সেহেতু ভিসকোসিটি কিন্তু স্ট্রেসের সাথে সাথে কমছে। তো এই বিষয়টা একটু মাথায় রেখো। তো এইখানে সিডোপ্লাস্টিক ফ্লো এর যদি আরেকটা বৈশিষ্ট্য দেখি, সেটা হচ্ছে ভিসকোসিটি ক্যান নট বি ডিটারমাইন্ড বাই এনি সিঙ্গেল ভ্যালু। কোনো একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে আমরা বলতে পারবো না যে এটার ভিসকোসিটি এত, কেননা আমরা দেখছি এটার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঢাল পাচ্ছি, বিভিন্ন সময় বিভিন্ন ফ্লুইডিটি পাচ্ছি। আর ফ্লুইডিটি যেহেতু বিভিন্ন পাচ্ছি, তার মানে ভিসকোসিটিও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হবে। এখন সিডোপ্লাস্টিক ফ্লো এর পরবর্তী বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এইটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শিয়ার থিনিং সিস্টেম। অর্থাৎ সিডোপ্লাস্টিক ফ্লো যেটা, সেটার আরেকটা নাম হচ্ছে শিয়ার থিনিং সিস্টেম। আর এই শিয়ার থিনিং সিস্টেমের মধ্যে কোন কোন উদাহরণ আছে, কোন কোন এক্সাম্পল আছে, সেগুলো হচ্ছে ব্লাড একটা সিডোপ্লাস্টিক ফ্লো প্রদর্শন করে, মিল্ক, তারপর নেল পলিশ, ওয়াল পেইন্ট, এগুলো মূলত শিয়ার থিনিং সিস্টেম বা হচ্ছে সিডোপ্লাস্টিক ফ্লো প্রদর্শন করে থাকে। নন নিউটনিয়ান সিস্টেমের সর্বশেষ যে ফ্লোটা, সেটা হচ্ছে ডাইলেটেন্ট ফ্লো। এইটার আরেকটা নাম হচ্ছে শিয়ার থিকনিং সিস্টেম। একটু আগে আমরা দেখছি সিডোপ্লাস্টিক ফ্লোকে বলা হয় থাকে শিয়ার থিনিং সিস্টেম, আর এই ডাইলেটেন্ট ফ্লো যেটা আছে সেটাকে বলা হয় থাকে শিয়ার থিকনিং সিস্টেম। তো এইটার যদি রিওগ্রাম দেখি, তাহলে এইটার রিওগ্রাম হচ্ছে এইরকম। এটাকে যদি এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ ধরি, তাহলে দেখবো যে এই যে রিওগ্রামটা পাচ্ছি, এই রিওগ্রামটা কিন্তু অনেকটাই এই যে সিডোপ্লাস্টিক ফ্লো এর যে রিওগ্রামটা আছে সেই রিওগ্রামটার বিপরীত। সিডোপ্লাস্টিক ফ্লোটা হচ্ছে এরকম যে এটা স্ট্রেস বৃদ্ধির সাথে সাথে কিন্তু এটার ঢালটা বৃদ্ধি পাচ্ছে। আর এইখানে আমরা ডাইলেটেন্ট ফ্লো এর ক্ষেত্রে দেখতে পাবো স্ট্রেস বৃদ্ধির সাথে সাথে এটার ঢাল কিন্তু কমছে। সো এই বিষয়টা যদি একটু তোমরা মনে রাখো, তাহলে কিন্তু ভালো হবে তোমাদের জন্য। আর যেই বিষয়গুলো আছে, যেমন এটা কি স্ট্রেট লাইন? এটা কোনো স্ট্রেট লাইন না। আর এটা কি পাসিং থ্রু দি অরিজিন দিয়ে যাচ্ছে? হ্যাঁ, এটা তো অরিজিন দিয়ে যাচ্ছে, তার মানে এই বৈশিষ্ট্যটা ঠিক আছে। আর ইএল ভ্যালুর ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এটার কিন্তু কোনো ইএল ভ্যালু নেই, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট পর্যায়ের পরে কি শুরু হচ্ছে না, এটা একদম শুরু থেকে যদি অল্প একটু পরিমাণে স্ট্রেস প্রয়োগ করি তাহলে কিন্তু এটা শুরু হয়ে যাচ্ছে, তার মানে এটার কোনো ইএল ভ্যালু নেই। আর এটার ফ্লো কি? এটার ফ্লো একদম শুরু থেকেই হয়ে যাচ্ছে, কারণ একদম শুরুতেই আমরা কার্ভটা পেয়েছি। তো এখন যদি এটার ঢালটা দেখি, এটার ঢাল হচ্ছে G/F, যেটাকে ফ্লুইডিটি বলা হয়। তো এটার যেহেতু কার্ভটা একদম শুরু থেকে শুরু হয়, যে পরবর্তীতে যখন কার্ভটা আমরা যখন এইরকম জায়গায় দেখি, তো এইগুলোর ক্ষেত্রে যদি আমরা ঢাল খুঁজে খুঁজে বের করি, তাহলে দেখতে পাবো যে শেয়ারিং স্ট্রেস বৃদ্ধির সাথে সাথে এই ঢালটা হ্রাস পাচ্ছে। অর্থাৎ শেয়ারিং স্ট্রেস বৃদ্ধির সাথে সাথে স্লোপ হ্রাস পাচ্ছে। আর এই স্লোপ বা ঢাল যেহেতু আমরা G/F আগেই জেনেছি, এটা হচ্ছে ফ্লুইডিটি, তার মানে শেয়ারিং স্ট্রেস বৃদ্ধির সাথে সাথে ফ্লুইডিটি হ্রাস পাচ্ছে। আর ফ্লুইডিটির বিপরীত রাশি যেহেতু ভিসকোসিটি, সেহেতু বলা যায় যে শেয়ারিং স্ট্রেস বৃদ্ধির সাথে সাথে ভিসকোসিটিও কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তো এইখানেও আগের মতোই একটা কথা মানা যায় যে ভিসকোসিটি ক্যান নট বি ডিটারমাইন্ড বাই এনি সিঙ্গেল ভ্যালু। কোনো একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে কিন্তু ভিসকোসিটি মাপা যাবে না, কেননা এইখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আমরা ঢাল পাবো। আর বিভিন্ন ঢাল পেলে বিভিন্ন ধরনের ফ্লুইডিটি পাবো, বিভিন্ন ধরনের ফ্লুইডিটি পেলে ভিসকোসিটিও বিভিন্ন ধরনের হবে। সিউডোপ্লাস্টিক ফ্লুইডসগুলো যেরকমভাবে পাওয়া যায়, ডাইলেটেন্ট ফ্লুইডগুলো কিন্তু সেরকমভাবে পাওয়া যায় না, এটা কিছুটা আনকমন বলা যায়। তো যার কারণে এখানে লেখা আছে যে ডাইলেটেন্ট ফ্লুইডস আর লেস কমন দেন সিউডোপ্লাস্টিক ফ্লুইডস। তো এখন আমাদের ডাইলেটেন্ট ফ্লুইডের একটা যদি আমরা উদাহরণ দেখি, তাহলে সেটা দেখতে পারবো সাসপেনশনস অফ কর্ন স্টার্চ ইন ওয়াটার। কর্ন মানে হচ্ছে ভুট্টা। তো ভুট্টাতে কি থাকে? আমরা জানি ভুট্টা একটা শর্করা জাতীয় খাদ্য, তো ভুট্টাতে কিন্তু স্টার্চ থাকে। তো এই কর্ন স্টার্চ মানে হচ্ছে ভুট্টার যে স্টার্চটা আছে, সেই ভুট্টার স্টার্চগুলোকে যদি আমরা পানিতে দেই, তাহলে যে সাসপেনশন তৈরি হয়, সেই সাসপেনশনটা হচ্ছে ডাইলেটেন্ট ফ্লুইড। তো এইটার একটা বৈশিষ্ট্য আমরা আগেই দেখেছি যে ভিসকোসিটি ইনক্রিজড উইথ ইনক্রিজড স্ট্রেস, অর্থাৎ যত বল প্রয়োগ করি এটার ভিসকোসিটি তত বৃদ্ধি পায়। তো এইখানে এই যেই রিওগ্রামটা আছে, সেই রিওগ্রামটাতেই আমরা দেখেছিলাম যখন আমরা শেয়ারিং স্ট্রেস বৃদ্ধি করি তখন সাধারণত ঢাল হ্রাস পায়, আর ঢাল হ্রাস পেলে সেটার সাথে সাথে ফ্লুইডিটিও হ্রাস পায়, আর ভিসকোসিটি
ভিসকোসিটি বৃদ্ধি পায়। তো এখন এই যে ভিসকোসিটি বলের সাথে সাথে বৃদ্ধি পায়, যে আমরা যত বেশি বল প্রয়োগ করি তত এটার ভিসকোসিটি বা রেজিস্ট্যান্স ক্ষমতা বৃদ্ধি পায়, সেটার আমরা প্রমাণ দেখি। এখন এই যে কর্নস্টার্চকে পানিতে নিয়ে যদি আমরা সাসপেনশন তৈরি করি, সেখানে যদি আস্তে আস্তে হাত দিয়ে বল প্রয়োগ করি, তাহলে কিন্তু সেটা তরলের মতো আচরণ করে, অর্থাৎ এটার কিন্তু ভিসকোসিটি অনেক কম। আর যখনই এই যে কর্নস্টার্চের যে সাসপেনশনটা আছে, সেই সাসপেনশনটাতে আমরা ঘুষি মারি কিংবা পা দিয়ে লাথি মারি জোরে, তো তখন কি হবে, তখন এটার ভিসকোসিটি অনেক অনেক বেশি বেড়ে যাবে এবং সেটা সাধারণত সলিডের মতো আচরণ করবে। এটার এত ভিসকোসিটি বেড়ে যাবে, অর্থাৎ এটার রেজিস্ট্যান্স ক্ষমতা খুবই বেড়ে যাবে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে বলা কথাবার্তাগুলো তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওর সাথে সম্পর্কিত কোনো নোট কিংবা কোনো বই যদি সাজেস্ট করা থাকে, সেগুলো আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যখনই আমার ভিডিও দেখো তখনই ডেসক্রিপশন বক্সটা এবং কমেন্ট বক্সটা একটু চেক দিয়ে নেবে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।